আসসালামু আলাইকুম। আজ সোমবার ১৬ মার্চ ২০২৬ দৈনিক প্রথম আলো আমাদের সামনে রয়েছে। আমরা এখান থেকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় আসার মতো, প্রিলি লিখিত বা ভাইবা। আসুন শুরু করি। আ আজকে একটু ভিন্নভাবে শুরু করব। আজকে আমরা বাংলাদেশের জয় অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের গতকালের যে জয় ভারত পাকিস্তানের বিপক্ষে এবং ওয়ানডে সিরিজ জিতে নিল, তাও প্রায় ১১ বছর পর, এইটা আমরা একটু নিয়ে আলোচনা করব। বিশেষ করে হচ্ছে বাংলাদেশ বোর্ড কবে গঠিত হয় বা কবে আমরা ওয়ানডে খেলার মর্যাদা অর্জন করলাম, পাশাপাশি একটু টেস্ট নিয়েও কথা বলতে পারি আর কি। এগুলো অনেক সময় লাগে, আমরা অনেক সময় এই ধরনের আলোচনাগুলো ঠিক পেপারে করে উঠি না আর কি। তো আসুন শুরু করি। প্রথম বিষয় হচ্ছে যে আপনার বাংলাদেশ ওয়ানডে খেলার মর্যাদা লাভ করে হচ্ছে আপনার ১৯৯৭ সালে। আবার এই 1997 থেকে কিন্তু জেন জি 2012 সাল পর্যন্ত এই সময়কে বলা হয়। তো আপনার ১৯৯৭ সালে বাংলাদেশ ওয়ানডে খেলার মর্যাদা লাভ করে। আর যদি সরাসরি তারিখ বলা হয় তাহলে হচ্ছে 15 জুন। আর এরপরে কথা হচ্ছে যে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অভিষেক কিন্তু এর অনেক আগে ঘটে আর কি। কারণ হয়তো মর্যাদা পেয়েছে পরে, কিন্তু অনেক আগের থেকে তো খেলে। সেটা হচ্ছে আপনার ১৯৮৬ সাল থেকে আপনার এটা অভিষেক ঘটে। ৮৬ সালে বাংলাদেশ খেলে আপনার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দ্বিতীয় যে এশিয়া কাপ ক্রিকেটে, তখন তারা খেলেছিল আর কি। আর ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক হচ্ছে আপনার গাজী আশরাফ হোসেন লিপু। এই হচ্ছে আপনার ওয়ানডের এক পাশের দিক। একটু টেস্ট দেখি। যদি ১৯৯৭ সালে ওয়ানডের স্বীকৃতি পায়, তাহলে টেস্ট কি আগে পেয়েছে? না, অবশ্যই না। টেস্ট আসলে পরে পেয়েছে, আরও ৩ বছর পরে, অর্থাৎ ২০০০ সালে টেস্টের ক্রিকেটের মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে যে বিসিবি যাকে বলা হয়, এটা আপনার ১৯৭২ সালে এর গঠিত হয়। আপনার বিসিবি সদর দপ্তর অবশ্যই ঢাকাতে। তো এটা একটু জানলাম আমরা খেলা নিয়ে। এবং গতকাল ম্যাচ উপলক্ষে আমরা সবাই অভিনন্দন জানাই বাংলাদেশকে এমন একটি সুন্দর ম্যাচ উপহার দেওয়ার জন্য। তো দেখি এরপরে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি। আজকে একটু আইএমএফ নিয়ে আমরা বিস্তারিত তথ্য দিব। বিশেষ করে আইএমএফ এর বিভিন্ন উদ্দেশ্য কি, কবে এটা সৃষ্টি হলো, কি কারণে, এইসব নিয়ে আমরা একটু কথা বলবো। এবং কি কারণে কথা বলবো সেটা আমরা দেখি। আমাদের আজকে বাণিজ্য পাতাতে আপনার কিস্তি ও সতের আলোচনা করতে আসছে আইএমএফ নামে একটা সংবাদ এসেছে। আপনার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ ঋণ নিয়ে কর্মসূচি নিয়ে আবারও আলোচনা শুরু হতে যাচ্ছে। তার অংশ হিসেবে ঈদের পর আইএমএফের একটি দল ঢাকায় আসছে। সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন এই দলের নেতৃত্ব দেবেন। ১৪ মার্চ বা ১৫ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলটির বৈঠক হওয়ার কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সূত্রে এ তথ্য জানা গেছে। আইএমএফের সঙ্গে বাংলাদেশের ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি শুরু হয় ২০২৩ সালের ৩০ জানুয়ারি। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের জুনে ৮০ কোটি ডলার বেড়ে ঋণ কর্মসূচির আকার ৫৫০ কোটি ডলারে উন্নীত হয়। আইএমএফ থেকে এখন পর্যন্ত ৫ কিস্তিতে বাংলাদেশ পেয়েছে ৩৬৪ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা। বাকি আছে ১৮৬ কোটি ডলার। গত ডিসেম্বরে ষষ্ঠ কিস্তির অর্থ পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আগায়নি। আমরা আমরা এখন একটু ব্যাখ্যা করি এটার। মোটামুটি আপনার আইএমএফের ঋণ বাংলাদেশের যে প্রয়োজন ছিল, তার থেকেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুটা বাড়িয়েছেন, এবং বাড়ানোর পরে আমরা বিভিন্ন কিস্তি পাচ্ছিলাম আর কি। তো ১৮৬ কোটি ডলারের একটা কিস্তি বাকি ছিল। তো গত ডিসেম্বরে পাওয়ার কথা ছিল, কিন্তু নতুন সরকার যেহেতু আসবে, তাই আইএমএফ সিদ্ধান্ত নেয় যে আমরা নতুন সরকারকেই দিব আর কি। এখন এই কথাটা এখানে বলা হচ্ছে আর কি,
যে ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া নির্বাচিত সরকারকে এই ব্যাপারে মতামতের সুযোগ দেওয়াই যৌক্তিক হবে। বিশেষ করে আসলে টাকাটা বেশি দরকার কিনা বা কম দরকার, বিভিন্ন বিষয় থাকে তো, বা শর্তগুলো শিথিল করা যায় কিনা। আচ্ছা দেখেন, এখানে যেটা বলা হলো যে সাবেক অর্থ উপদেষ্টার সাথে কথা বলা হয়েছে। উনি বলছেন যে ঋণ কর্মসূচির আওতায় বড় শর্তগুলো পূরণ হয়ে গেছে, কিছু অধ্যাদেশ হয়েছে। নির্বাচিত সরকার এসব অধ্যাদেশ সংশোধন করে হলেও আইনে পরিণত করলে আশা করি আইএমএফ আপত্তি করবে না। আর কর্মসূচিটি বাদ না করে বরং চলমান থাকা দরকার, কারণ এখন যে সময় তাতে সরকারের নগদ অর্থের খুব প্রয়োজন। দেখেন, বিশ্বব্যাংক ও আইএমএফ এর বসন্তকালীন বৈঠক শুরু হচ্ছে আগামী মাসে। ওয়াশিংটনে আগামী ১৩ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠেয় এ বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ওনার নেতৃত্বে আসলে একটি দল অংশ নেওয়ার কথা আছে। ওই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকবেন, অর্থ সচিবও থাকবেন আর কি, কথা আছে আর কি। তো আপনার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ কি বলছেন দেখেন। উনি বলছেন যে নতুন সরকার এসেছে, বৈশ্বিক পরিস্থিতি খারাপ, ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এবারের বৈঠকটি খুবই তাৎপর্যপূর্ণ হবে। আমি মনে করি ঋণ কর্মসূচির ধারাবাহিকতা দরকার এবং দুপক্ষই তা চাইবে। বাংলাদেশ বরং আরও সময় ও অর্থ চাইতে পারে একই কর্মসূচির আওতায়। তো অনেক হিসাব নিকাশ আছে। তো আমরা একটু আইএমএফ বিশেষত যে কথাটা বলতে চাচ্ছিলাম আর কি, যে আমরা একটু আইএমএফ নিয়ে বিভিন্ন তথ্য একটু জানার চেষ্টা করি, যেগুলো খুব কাজে লাগবে। দেখেন, ১ থেকে আপনার বা ১লা জুলাই থেকে ২২শে জুলাই ১৯৪৪ সালের কথা এটা। আপনার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এটা গঠিত হয় এবং আপনার যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের বেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি চুক্তি গৃহীত হয়। এই চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠিত হয়। এটা ১৯৪৪ সালে। তো আপনার এবং এটা কার্যকর হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর, এবং কার্যকর হওয়ার পরে কার্যক্রম শুরু করে আরও কিছু পরে, তা হচ্ছে ১৯৪৭ সালের ১লা মার্চ এটার আপনার কার্যক্রম শুরু হয়। জাতিসংঘের বিশেষ মর্যাদা লাভ করে হচ্ছে ১৯৪৭ সালে, ওই বছরে, যে বছর কার্যক্রম শুরু হয়। এবং আপনার বাংলাদেশ এখানে মূল বিষয়, এখানে যেটা জানবো আমরা, বাংলাদেশ এটার অংশ। বাংলাদেশ ১৯৭৪ সালে, না সরি ১৯৭২ সালে বাংলাদেশ ১৯৭২ সালে বাংলাদেশ এর সদস্য হয়। বাংলাদেশ প্রথম ঋণ গ্রহণ করে হচ্ছে ১৯৭৪ সালে, তো ২ বছর পরে আরও প্রথম ঋণ গ্রহণ করে। আপনার সম্প্রতি বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসেবে আইএমএফের নবগঠিত আপনার আরএসটি থেকে ৪৫০ মার্কিন ডলার সহায়তা পায়। এখন এই যে ৪৫০ মার্কিন ডলার, সেটা বাড়িয়ে কিন্তু আপনার ৫৫০-কে রূপান্তর করা হয়েছিল আর কি। এখন দেখেন, আপনার বর্তমান সদস্য বা হচ্ছে আইএমএফের সর্বশেষ সদস্য কারা, এটা নিয়ে একটু আলোচনা করি আমরা। দেখেন, আইএমএফ হচ্ছে আপনার বর্তমানে এর সদস্য সংখ্যা রয়েছে ১৯১টি। আপনার ১৯১টি এর সদস্য সংখ্যা রয়েছে, এবং সর্বশেষ দেশ হচ্ছে লিচেনস্টাইন ২০২৪ সালে। এই দেশটি হচ্ছে সর্বশেষ সদস্য। এবং আপনার এখানে স্থায়ী সদস্য আছে হচ্ছে ৮টি। আপনার ইউএসএ, ইউকে, চায়না, জাপান, জার্মানি, ফ্রান্স, রাশিয়া আর হচ্ছে আপনার সৌদি আরব। এগুলো আপনার এই ৮টা দেশ হচ্ছে স্থায়ী সদস্য। যে কথাটা আবারও বলি, বাংলাদেশ আমরা যা জানতে পারি, আইএমএফ যদি বলা হয়, আইএমএফ আসলে আপনার কোন চুক্তি মানে প্রতিষ্ঠা হয়েছিল কবে, এটা ১৯৪৪ সালে, এবং এটা কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে। বাংলাদেশ এটা সদস্য, এবং বাংলাদেশ হচ্ছে আপনার ১৯৭২ সালে সদস্য হয় এবং প্রথম ঋণ গ্রহণ করে ১৯৭৪ সালে। বর্তমানে আইএমএফের সদস্য সংখ্যা আছে ১৯১টি। সর্বশেষ সদস্য হচ্ছে লিচেনস্টাইন। ৮টি আছে স্থায়ী সদস্য আইএমএফের। এই মোটামুটি হচ্ছে তথ্য।
আইএমএফ নিয়ে। আজকের ভিডিও শেষ করব হচ্ছে যে সরকারের আপনার খাল কাটা যে কর্মসূচি, এটার বিভিন্ন বিষয় নিয়ে আর কি। আপনার আজ হচ্ছে তো 16 মার্চ, এবং আজকে কিন্তু আপনার খাল পুনর্খনন যে কর্মসূচি শুরু হলো সরকারের পক্ষ থেকে। এখানে বলা আছে যে আপনার আজ সকালে দিনাজপুর জেলার আপনার কাহালোর উপজেলায় শাহপুর খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময় দেশের 54টি জেলায় একই কর্মসূচি শুরু হবে। মন্ত্রী, প্রধানমন্ত্রী উপদেষ্টা, চিফ হুইপ, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। আপনার খাল খনন কর্মসূচি কিন্তু নতুন না, ঠিক, এটা কিন্তু অনেক আগে এত কর্মসূচি, এবং এটি শুরু হয়েছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে 1977 সালে। উনি খাল খননের কর্মসূচি নিয়েছিলেন আর কি। দেখেন, বিএনপি এবার তার নির্বাচনী ইশতেহারে কি বলছে। নির্বাচনী ইশতেহারে বলেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি পুনর্বাস্তবায়নের মাধ্যমে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে 20,000 কিলোমিটার খাল 20,000 কিলোমিটার খাল খনন, পুনর্খনন ও পুনরুদ্ধার প্রকল্প গ্রহণ করা হবে। এই কর্মসূচির মাধ্যমে দেশে হারিয়ে যাওয়া 520টি নদী, হাজার হাজার খাল ও তাদের প্রাকৃতিক পানি প্রবাহ পুনরুদ্ধার ও সেচ ব্যবস্থা দক্ষতা বৃদ্ধি করা। তার মানে হচ্ছে এখানে অনেকগুলো বিষয় আছে। তা হচ্ছে আপনার এটাকে কিন্তু আপনার স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি, যেটা জিয়াউর রহমানের আমলেও ছিল 1977 সালে। পাশাপাশি আপনার 20,000 কিলোমিটার খাল খনন করা হবে অথবা পুনর্খনন করা হবে এবং পুনরুদ্ধার করা হবে আর কি, এমন প্রকল্প এটি। আপনার এতে এটা মানে যেটা প্রয়োজন বা করতে চায় আর কি, উদ্দেশ্যটা হচ্ছে 520টি নদী, হাজার হাজার খাল ও তাদের প্রাকৃতিক পানি প্রবাহ এটা পুনরুদ্ধার করা হবে এবং সেচ ব্যবস্থা দক্ষতা বৃদ্ধি করা হবে আর কি। এই হচ্ছে মোটামুটি খাল খননের বিষয়। যাই হোক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।